আপনি কোনোভাবেই রাজনীতি ভালো ছাড়েন বলে আমার মনে হয়। কোনো গাঙ্গুলিদের কথা কি আছে, কোনো সেন গাঙ্গুলি তার জন্য আপনার কি মনে হয় বিজেপিতে আসা আপনার কাছে একটা বড় প্রাপ্তি? আমি এটুকু বলতে কোনো দ্বিধা নেই, এই দল আমাকে যে সম্মান দিয়েছে 5 বছর 6 বছরে, তো অবশ্যই রাজনৈতিক অন্য দলগুলো সেই সম্মান। আপনার চোখে দেখা সকল মুখ্যমন্ত্রী বিরোধীদের মধ্যে কোনো সত্যিও একজন গরিব, আমাকেও সুযোগ দিয়ে 1 বছর, একবার মানে 1 বছর মানে একবার, ভালো না লাগলে পাল্টে দেবে। এইবারই বললাম। নমস্কার, আমি সৌম্যজ্যোতি অনলাইন পডকাস্টে সকলকে স্বাগত। ভোট যুদ্ধের দামামা বেজে গেছে, নীলবাড়ি দখলের লড়াই প্রত্যেক রাজনৈতিক দল কোমর কষে ময়দানে নেমে পড়েছে। তবে রাজনৈতিক সমীকরণ অনুযায়ী এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রধান দুই যুযুধান পক্ষ, এক রাজ্যের শাসক দল এবং অন্যদিকে কেন্দ্রের শাসক দল। এবার বিজেপির হয়ে যে সৈনিকরা ময়দানে নেমেছে, তাদের মধ্যে যে লড়াকু সৈনিক যারা অগ্রণী ভূমিকা পালন করছে, তার মধ্যে অন্যতম তিনি আজকের আমাদের অতিথি, বরানগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী স্বজন ঘোষ। দাদা, আপনাকে স্বাগতম। প্রথমেই দাদা সময় নষ্ট করবো না, নীলবাড়ি বললেন, নীলবাড়ি বললেন, আপনার লালবাড়ি থেকে সরকার চালাবে না লালবাড়ি নীলবাড়ি কোনোটাই নয়, মহাবাড়ি। আমাদের শনি মুক্ত করতে হবে পশ্চিমবঙ্গটাকে, বিসর্জন দিতে হবে। কোনো বাড়ি দখলের লড়াই না, বাড়ি দখল তো তৃণমূল না। আচ্ছা, তো দাদা এবার যেটা বলবো যে আপনি যে কেন্দ্রের প্রার্থী হয়েছেন, বরানগর ঐতিহ্যবাহী জায়গা, একসময় পর্তুগিজদের উপনিবেশ, জাতীয় পরিবেশ, মুখ্যমন্ত্রী জ্যোতি বসু 1972 সালে এখান থেকে লড়াই করে জিতেছিলেন। এরকম একটি জায়গা 2006 সাল পর্যন্ত আরএসপি টানা জিতেছিল, তারপর থেকে 72 সালে যদিও হেরে গেছিলেন, 72 জ্যোতি বসু এবার জিতেছিলেন 72 তাই। এবার এই জায়গা থেকে আপনার যে লড়াই, 2024 সালের উপনির্বাচনে দল আপনাকে ক্যান্ডিডেট করলো, বিজেপির ভোট লক্ষণীয়ভাবে অনেকটা বৃদ্ধি হলো, কিন্তু আপনি হেরে গেছিলেন। আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি বিধায়ী বিধায়িকা, তিনি বলছেন বরানগর অনেকটা গামলার মতো, এলাকায় অনেক সমস্যা। আপনি কি বার্তা নিয়ে পৌঁছচ্ছেন, মানুষ কি বলছে? প্রথমত আমি বিজ্ঞানী, উনি হয়তো ভূতত্ত্ববিদ, বিজ্ঞানী কিছু হতে পারে না, আমি বলতে পারবো। উনি দুটো কথা বলেছেন, এটা না বললে ভালো, অসম্মানজনক কথা, যে বাসী মানে বরানগরবাসীর কাছে সেটা সম্মানের নয়। এক হচ্ছে বলেছেন গামলা, দ্বিতীয় কথা যেটা ভয়ঙ্কর বলেছেন সেটা হচ্ছে এই নিকাশি ব্যবস্থাটা ইংরেজি আমলে, ইংরেজিটা যেটা করতে পেরেছিল ইংরেজ আমলে, সিপিএম আমলে বড় বড় তাবড় নেতা মন্ত্রীরা করতে পারেনি। আর একবিংশ শতাব্দীতে তৃণমূল আমলে যখন আমরা চাঁদের মাটিতে আমাদের পতাকা কেড়ে দিয়ে আসছি, তখন এরা নিকাশি ব্যবস্থা করতে পারেনি। মানে উনি যেভাবে বলেছেন, আরেকটু হলে উনি ইংরেজকেও ওয়েলকাম করে নিয়ে আসতে চান। এগুলো অপরিপক্ক কথা, না বললে। বরানগরের মানুষের কাছে স্বজন ঘোষের মূল বার্তা কি? দেখুন, এখানে জলের আরেক নাম কি? জীবন। এখানে জলের আরেক নাম যন্ত্রণা, বেশিরভাগ মানুষ এটাই বলছে। কোনো জায়গায় কোমল জল, কোনো জায়গায় পানীয় জল কিনে খেতে হয়, বেশিরভাগ ক্ষেত্রেই জঞ্জাল সাফ হচ্ছে না, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, পুরসভার পরিচালনা অত্যন্ত 3 মাস ধরে কন্ট্রাকচুয়াল স্টাফই 90 পুরসভা চালাচ্ছে, তাদের 3 মাসের মাইনে হয়নি, কিন্তু কাউন্সিলরদের বই একটু কমছে, বেড়েই চলেছে, প্যান্টের সাইজ ক্রমশ বেড়েই যাচ্ছে, যাওয়ার সাইজ বেড়েই যাচ্ছে। এবার সজল ঘোষ ছাত্র রাজনীতি থেকে যার ছাত্র পরিষদের হাত ধরে পরবর্তীতে তৃণমূল করেছে, এখন বিজেপিতে। কিন্তু যতদিন আপনি কংগ্রেসে ছিলেন, তৃণমূলে ছিলেন, আপনার এলাকা আপনারা বরাবরই চিনত, কিন্তু বিজেপিতে আসার পর সজল ঘোষকে এক নামে সারা বাংলা চিনে। আপনার দাবা মুখ প্রত্যেক বছর আপনার পুজো, তৃণমূলের নেতা মন্ত্রীদের পুজোকে হারাচ্ছে, সরকার আপনার পুজো আটকাতে কার্যত মরিয়া হয়ে উঠছে। এই জায়গা থেকে আপনার কি মনে হয় বিজেপিতে আসা আপনার কাছে একটা বড় প্রাপ্তি, বা বিজেপি আপনাকে একটা ভালো জায়গা দিল? এ নিয়ে কোনো প্রশ্নই নেই, এ নিয়ে কোনো প্রশ্ন করবেন, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। বলতে গেলে খারাপ লাগে যে এই কদিনে রাজনৈতিক দল 35-34 বছর আমার রাজনীতি যে বলুন 3টে দল পাল্টাতে হয়েছে। কেন পাল্টেছি, কিভাবে পাল্টেছি, কিসের জন্য পাল্টেছি, আমি ব্যাখ্যাটা যার কাছেই করবি তা কেন সবাই সহজভাবে গ্রহণ করবেন। আজকে রাজনীতির যে অবস্থা, কিন্তু নিজের কাছেও তো খারাপ লাগে ভাবলে।
আমি এটুকু বলতে পুরো দ্বিধা নেই, এই দল আমাকে যে সম্মান দিয়েছে 5 বছর 6 বছরে, এত বছর রাজনৈতিক জীবন, অন্য দলগুলো সেই সম্মানটা। আপনি যেমন এই কথাটা বলছেন, কখনো করে আরেকটা কথা উঠে আসে, আপনার মতন যারা নেতা যখন কলকাতা পুরো ভোটে বিজেপির কাছে মাত্র 3টে আসন, আপনি হাজার প্রতিবন্ধকতা সত্ত্বেও তার আগে পুলিশ আপনার দরজা ভেঙে বাড়ি থেকে অ্যারেস্ট নিয়ে পড়ে গেছিল, আপনি কিন্তু নিজের পুরসভা জিতে দেখিয়েছেন। আপনার পুজো স্বরাষ্ট্রমন্ত্রী উদ্বোধন করতে আসছেন, আপনার পুজো সব থেকে বেশি লোক টানছে, মিডিয়ায় সব থেকে হাইলাইট আপনার পুজো থাকছে। তারপরেও মনে হয় যে বিজেপি আবার, এটাও তো ঠিক সজল ঘোষের মতো নেতাদের আরেকটু বেশি ব্যবহার করলে বিজেপির সাংগঠনিক দুর্বলতা ঢাকা পড়তো। আর বেশি ব্যবহার করলে না হয়ে যাবো, যথেষ্ট ব্যবহার। সাংগঠনিক দুর্বলতা কোনো ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে। আর সাংগঠনিক দুর্বলতা মানে মমতা ব্যানার্জি যখন 2011 সালে ক্ষমতায় এলেন, তখন উনি সাংগঠনিকভাবে ভীষণ সবল। ব্রিগেডের মোদির মিটিং এর থেকে বড় মিটিং করেছিলেন মমতা ব্যানার্জি। মিটিং আর সংগঠন এক নয়। মমতা ব্যানার্জি মিটিং গুলো সাকসেসফুল হতো, প্রত্যেকবার তো ভোটে হারতেন, বলতেন হয় এবার নয় নেবার, বললে চুপচাপ তুলে ছাপ, তারপর আর অনেক কিছু। আপনারা তো 200 পার বলেছেন। আরে বলছি, কিন্তু প্রত্যেকবারই মমতাদের 21শে জুলাই আগের বারে রেকর্ডকে ভাঙত, ক্ষমতায় আসতো না কেন? সেটা হচ্ছে সাংগঠনিক দুর্বলতাতে। লোক না থাকার সাংগঠনিক দুর্বলতা এক। আর এই রাজ্যে সংগঠন কখনোই তাদের শক্তিশালী হয়নি যতক্ষণ অব্দি তারা সরকারের অংশ। সিপিএম যখন 77 সালে ক্ষমতায় আসে, জ্যোতিবাবুও জানতেন না যে সিপিএম ক্ষমতায় আসে। তার পিছনে তো নকশাল আন্দোলনের ভূমিকা ছিল। যে আন্দোলনের আমি বলছি এতই দুর্বল ছিল সংগঠনে, 70% বুথে ওরা এজেন্ট দিতে পারেনি। মমতা ব্যানার্জির এত লোক হতো ব্রিগেডে, এত মৃত্যু ঘন্টা, এই ঘন্টা সেই ঘন্টা এত বাজাতো, তাহলেও মমতা ব্যানার্জি জিততে পারত। কংগ্রেসের সঙ্গে যে কংগ্রেসকে উনি ডিভোর্স করেছিলেন, সেই কংগ্রেসের ঘরে আবার ফিরে গিয়ে হাত মেলাতে হয়েছে। সঙ্গে এসইউসিআই কে নিয়েছে। কংগ্রেস তার নীতি আদর্শের সঙ্গে কম্প্রোমাইজ করেছে তৃণমূল, এসইউসিআই তার নীতি আদর্শের সঙ্গে কম্প্রোমাইজ করেছে তৃণমূল নেতা। তো সবাই একজন, ওই কিষাণজিরা একজন হয়েছিলেন। সত্যধর্ম আমাদের কিছুদিন আগে আমার বক্তব্য যে সংগঠন থেকে তাকে এটা করতে হবে। ভোটে জিতে আসার পর যেই সংগঠন হয়ে গেল, ওই মানুষ ভুইয়াকে প্রথমে কেস খাইয়ে তারপর মানুষ ভুইয়াকে নিজের দলে জড়িয়ে, এই তো ইতিহাস। আমরাও কাল ক্ষমতায় এলাম, তারপর দেখবেন সংগঠন কাকে পাই। এটা চেটেই। আপনারা ক্ষমতায় আসছেন, আপনার সন্দেহ আছে? আপনার কি? আমি প্রশ্ন করেছি আপনার সন্দেহ আছে, তাতে আমার প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে। এই আপনার সন্দেহ আছে কিনা শব্দটার মধ্যে আমার প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে। আপনাকে একটা প্রশ্ন করা হয়ে গেছে, সন্দেহের অবকাশ একটা জায়গায় থাকছে। আমি আপনাকে ফের বলছি, 21 আপনারা বললেন 200 পার, 77 আপনি গেলেন 24 লোকসভা নির্বাচন কেন্দ্রের পর। সেই জায়গায় গিয়েও কিন্তু আপনারা 12টি লোকসভা আসন জয় করতে পারলেন, আসন কমলো। আসলে 26-এর কোন অঙ্কে আপনারা সেই জায়গায় আপনি কোনোভাবেই রাজনীতি ভালো ছাত্র বলে মনে করছেন। আমি ভালো নাই রাজনীতি, কিন্তু আপনি ভালো ছাত্র হলে আপনি সিট গুনলেন, ভোট গুনলেন, ভোট পার্সেন্টেজ দেখেছি আমরা। হ্যাঁ, ভোট পার্সেন্টেজ আমাদের বেড়েছিল, তৃণমূলের কমেছিল। গণতন্ত্রের ফ্যালাসি আছে অনেক। 19% ভোট পেয়ে মায়াবতী সরকার করেছিল উত্তরপ্রদেশে, 19% ভোট। আমরা 21 সালে 38% ভোট পেয়েছি, সেখান থেকে ভোট বেড়েছে। আমরা সেখান থেকে 39% ভোট, 39 প্লাস কিছুটা বলছি 2,33,00,000 লোকের ভোট দিল, পার্সেন্টেজও বাড়লো, ভোট ফিগারও বাড়লো। ওদের পার্সেন্টেজও কমলো, ভোট ফিগারও কমলো, আর সিট ফিগার বেড়ে গেল। ওটা আসলে জিনিস নয়। আসল জিনিস হচ্ছে কত পার্সেন্ট আমাদের ভোট বাড়লো। এটা সিপিএম আমাদের ভোট কেটে হারিয়েছে,
আপনি যার সাথে এই মুহূর্তে কথা বলছেন সিপিএম এর বর্তমান যিনি গতবারের যিনি প্রার্থী তিনি স্বীকার করেছেন যে আমি না থাকলে ওখান থেকে আমি আর সুজন চক্রবর্তী না থাকলে ওখান থেকে তৃণমূল আসবে। তাদের এজেন্ডা ছিল তৃণমূল নিয়ে গেল and they did it successfully. মানুষ আইটা ধরে পেয়েছে ফলে এবার ওটা ভাগ। এই প্রশ্নে আসতেই যাচ্ছিলাম, আপনি তো বলে দিলেন। এবার এই যে ব্যাপারটা, তো আমি সেখান থেকেই বলছি অতএব কোনো অঙ্কই নেই এক। এবার আপনাকে বলি 3 থেকে 77 ভারতবর্ষে এত বড় স্টেট, ওই 50-60টা বিধানসভা স্টেট বলবেন না, কোন রাজনৈতিক দল এক তাড়াতাড়ি ফ্ল্যাক্স করেছে দেখাতে পারবে? 3টা এক্সাম্পলে 77। কোন রাজনৈতিক দল? আমরা 1000 ভোট হেরেছি কতগুলো সিটি বিনা সংগঠন। আপনার কথা বলতে আমার কথা না, এটা বিরোধীরা যে বলছে, আপনি আমাকে বললেন এতক্ষণ তো বলেন এটা বিরোধীদের কথা, তো আমার কথা হচ্ছে যে না, মানে আপনারা বলেন যে সব কিছু তো বলে গেলে থাকে না, নাও থাকতে পারে। আমার পাড়াটা তৃণমূলের, সেটা আপনার পাড়া সে এটা তৃণমূলের পাড়া ছিল, এখন যখন পাল্টে গেছে এখন দেখবে সব দিতে বলি যে 2-3টে করে বসবে করে। দাদা ইন্টারভিউটা আমার শেষের দিকে একদম আপনার কাছে ছোট্ট করে একটা রাউন্ডে যাবো, দুটোর মধ্যে একটা চুজ করে কোনো গাঙ্গুলির কথা জিজ্ঞাসা করবেন না, কোনো গাঙ্গুলিদের কথা জিজ্ঞাসা করবেন, কোনো সেন গাঙ্গুলি ওই তার জিজ্ঞাসা করবেন। আপনার চোখে দেখা সকল মুখ্যমন্ত্রী বিদ্যুতের ভোটের জন্য মন্তব্য, কিন্তু সফলতার নিরিখে, যদি সফলতার নিরিখে বলেন আমি দুজনের কাউকে বলবো না, একজন সত্যিও একজন গ্রিক, একজন সত্যিও একজন গ্রিক। আপনার চোখে দেখা সকল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী না নরেন্দ্র মোদী ছাড়া অন্য কোনো নাম এই মুহূর্তের রাজনীতিতে জিও পলিটিক্সে অন্য কারোর নাম আনার কোনো জায়গা কেন জায়গা নেই। তাই ইন্দিরা গান্ধী তো পাকিস্তানকে বিভক্ত করেছিল। আমি এই মুহূর্তের জিও পলিটিক্স বলছি, এই মুহূর্তে ইন্দিরা গান্ধী পাকিস্তানকে দুটো করেছিলেন তো বাংলাদেশকে নিজেদের, আমার দেশেও নিয়ে দিত অবশ্য দেখতে ভালো হয়েছে, পুরো দেশটাই বাংলাদেশ। আপনার চোখে দেখা দক্ষ সংগঠক শুভেন্দু অধিকারী নাকি? আমি করতে করতে রাজি করতে দুজনই সমান সমান, জয় হেড ভ্যালু আছে। এবং বিরোধী নেতা হিসাবে, বিরোধী পক্ষের মুখ হিসাবে সফল মমতা ব্যানার্জি না শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারী নিয়ে কোনো প্রশ্নই নেই। মমতা ব্যানার্জি বিরোধী রাজনীতিতে সফল না, আজকের দিনে যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে সফল। সর্বশেষে দাদা, আপনি বরানগরে লড়ছেন, বরানগরের মানুষের উদ্দেশ্যে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার কি আমার বার্তা? আমার আমার কথা সহজ, আমার কথা পরিষ্কার, আমার কথা সহজ, আমাকে একটা চান্স সবাইকে দিয়েছেন। 35 বছর বাম, 17 বছর তৃণমূল, 15 বছর তৃণমূল, 50 বছর অর্ধ শতাব্দী, এরা দুজনে মিলে নিয়ে গেছে। আজকে 21টা রাজ্য চালাচ্ছে, 20টা রাজ্য চালাচ্ছে বিজেপি। তো একটা রাজ্য চালিয়ে দিতে দিন 1 বছর, আমাকেও সুযোগ দিন 1 বছর, একবার মানে 1 বছর মানে একবার, ভালো না লাগলে পাল্টে দেবে, ভালো না লাগলে পাল্টাবে। লেবুতলার মতো বরানগর ঘরের ছেলে হতে পারবে? ঘরের ছেলে হওয়ার নিয়ে কি গায়ে আছে না, কাছের ছেলে হচ্ছে, ঘরের ছেলে অনেক বন্ধুলে হচ্ছে, অনেক ক্রিয়া কোন নেশা করে, কেন আজ অনেক ঘরের ছেলে, ঘরের লোকরে তাদের ঘৃণা হয়। মানুষ আমার ঘরের ছেলে না, ঘরের মেয়ে মানুষের জন্য ভোট দেয়নি, কাজের ছেলে খুঁজছে লোকে, ঘরের ছেলে তুমি জামাই করবে। বরানগরে সাম্প্রতিক দিনে দেখা যাচ্ছে রাজনৈতিক অস্থিরতা, সজল ঘোষ যেখানেই প্রচারে যাচ্ছেন পাল্টা তৃণমূলের না, 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 না। কিছু ঝামেলা। কেন কি? এটা 10 গুণ হয়েছে কত, এটা 10 গুণ হয়েছে কত। এবছর আপনার পাল্টা দিচ্ছেন না এবার হচ্ছে না, সেরকম করছে না, ও আপনার এর আগে 10 গুণ হয়েছে। হ্যাঁ যেখানে হচ্ছে পাল্টাটা জোরদার,
লোক হচ্ছে না। কোনো কোনো ভদ্রলোকের, শুনুন, আপনি তৃণমূল করতে পারেন, আপনার বউ এত লজ্জা করে আমার স্বামী তৃণমূল, আমার স্বামী তৃণমূল বলতে তো বউয়ের লজ্জা করে। আপনার আবার যিনি বিপক্ষ প্রার্থী উনি তো বলছেন যে বউটা খুশি, লক্ষ্মীর ভান্ডার ঢুকছে, স্বামীদের খরচা দিচ্ছে। হ্যাঁ কেন সাহেব বসে বলছেন ওই কথা? আমি আর কথা বাড়াবো না। এই সন্ধ্যেবেলা যাদের নাম হচ্ছে কত আত্মা, তারা শিক্ষা আমাকে ছাড়েনি, আমি কি বলবো না বলবো আমাকে জানি। যারা শিক্ষাকে অতটুকু বলিয়ে দেয়। আমি আপনাকে শুধু একটাই কথা বলি, সাহেবগঞ্জ বলেছে, দাদা বলছে বৌদিকে 100 টাকা দাও, তুমি দেখুন বৌদি যদি লক্ষ্মী হয় দাদা তাহলে নারায়ণকে যদি 100 টাকার জন্য হাত পাততে পারতে গেলে, তাহলে সেই সংসারের পরিস্থিতি সহজেই বদলে। কিছু লোকের সেটা মাথায়, অনেক কিছু ধন্যবাদ। লোকের সে বন্ধু যুক্তি থাকে। অনেক ধন্যবাদ দাদা। আপনারা দেখলেন অনলাইন পডকাস্টে সজল ঘোষ নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আমাদের প্রত্যেক প্রশ্নের অকপটভাবে উত্তর দিলেন, এবং উনি অত্যন্ত আত্মবিশ্বাসী, এবং উনি বরানগরের কাছে সব থেকে বড় কথা কাজের ছেলে হতে চান। এখন দেখা যাক বরানগরের মানুষ এই ভোটে কাজের ছেলেকে বেছে নেয় ওনার দাবি অনুযায়ী, নাকি বরানগরের মানুষ পুনরায় তৃণমূলের উদ্দেশ্যে রায় দেয়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।